হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমাদের আজকে যে ইংলিশ প্যাডাগজি আছে তার আজকে আমাদের এটা দ্বিতীয় ক্লাস, এবং এই দ্বিতীয় ক্লাসে আমরা অলরেডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকুইজিশনের ব্লুম ট্যাক্সোনমি নিয়ে আমরা একটা শর্ট ভিডিও আপনাদের অলরেডি আলোচনা করেছি প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে আমরা আজকে আলোচনা করব যে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের কী কী থিওরি আছে। না, দু ধরনের থিওরি আছে, টু টাইপস অফ থিওরিজ অফ লার্নিং। শিখনের দুটো থিওরি আছে, একটা হচ্ছে আপনার বিহেভিয়ারাল থিওরিজ, একটা হচ্ছে কগনিটিভ থিওরিজ। বিহেভিয়ারাল থিওরিজ অর্থাৎ হচ্ছে কি আচরণবাদী শিখন, এবং একটা হবে আপনার প্রজ্ঞাবাদী শিখন। এই আচরণবাদী শিখন এবং প্রজ্ঞাবাদী শিখনের মধ্যে কোন জিনিসগুলো আসবে এবং জিনিসগুলো কী সেটা আমরা এরপর আমরা আলোচনা করবো। ওকে, বিহেভিয়ারাল থিওরিজ বা আচরণবাদী যে শিখন, সেই শিখনে কী বলা হচ্ছে না, অ্যাকর্ডিং টু বিহেভিয়ারিস্ট সাইকোলজিস্ট, লার্নিং ইজ এ চেঞ্জ ইন বিহেভিয়ারাল প্যাটার্ন ইন মোস্ট অ্যানিম্যালস। অলরেডি আমরা আগে আলোচনা করেছিলাম, আগের ক্লাসে বাংলার সময় বলেছিলাম আমাদের বাংলা প্যাডাগজিতে যে শিখন কথাটির অর্থ হচ্ছে আচরণের পরিবর্তন। এটা কিন্তু আচরণবাদীরা এটাই বিশ্বাস করেন, এবং এটা আচরণবাদের মূল থিওরি বা প্রিন্সিপাল আপনি বলতে পারেন। অর্থাৎ অ্যাকর্ডিং টু বিহেভিয়ারিস্ট সাইকোলজিস্ট, আচরণবাদী যেসব মনোবিজ্ঞানী আছে তাদের মতে লার্নিং ইজ এ চেঞ্জ ইন বিহেভিয়ার প্যাটার্ন, অর্থাৎ আচরণের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা চেঞ্জ হবে, তবে আমরা বুঝবো যে তার লার্নিং হচ্ছে। ইন মোস্ট অ্যানিমেল, প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে এটা হয়, মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষেত্রে এই জিনিসটা ঘটে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার স্টিমুলাস অ্যান্ড রেসপন্স, অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়াটা কাজ করবে। কিন্তু যখনই উদ্দীপক এবং প্রতিক্রিয়া জিনিসটা আসছে তখনই আপনার মনের মধ্যে চলে আসছে প্যাভলভের যে থিওরি আছে না, কুকুরের ওই যে ঘন্টার আওয়াজে কুকুরের লালারস ক্ষরণ হতো, থিওরির সঙ্গে আপনারা অলরেডি পরিচিত আছেন। যদি পরিচিত আছেন অবশ্যই এই ক্লাসটাকে লাইক করে রেসপন্ড করুন, তাহলে বুঝতে পারবো যে আপনারা থিওরিটার সঙ্গে পরিচিত আছেন। না হলে পরে আমি জিনিসটা নিয়ে আরও আলোচনা করবো। ওকে, তাহলে দেখুন বিহেভিয়ারাল যে থিওরিজ আছে, আচরণবাদী যে থিওরি, সেটাতে কিন্তু স্টিমুলাস অ্যান্ড রেসপন্স অর্থাৎ উদ্দীপনা এবং প্রতিক্রিয়াটা কিন্তু ইনভলভ আছে। তাই আপনার প্রশ্ন আসতেই পারে যে নিম্নলিখিত কোন ধরনের শিখন তত্ত্বে স্টিমুলাস রেসপন্স এটা কিন্তু মানে ইনভলভ আছে। সেটা হবে আপনার বিহেভিয়ারাল থিওরিজ বা আচরণবাদী জিনিস। আর যখনই আপনার বলা হচ্ছে কি লার্নিং ইজ এ চেঞ্জ ইন বিহেভিয়ার প্যাটার্ন, অর্থাৎ শিখন হচ্ছে আচরণের পরিবর্তন। এরপর আপনাকে বলছি, দেখুন আপনি সাইকেল চালাতে কি একবারে শিখেছেন? শিখেননি, বারবার আপনি পড়েছেন, কখনো হাঁটু ফেটে রক্ত বেরিয়েছে, তারপর ধীরে 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 যখন বারবার আপনি প্র্যাকটিস করেছেন তখনই আপনি শিখেছেন। খেয়াল করবেন, প্র্যাকটিস। অর্থাৎ আচরণবাদী বা বিহেভিয়ারাল থিওরিজের ক্ষেত্রে মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে কিন্তু প্র্যাকটিস। প্র্যাকটিস অর্থাৎ ড্রিলিং করা, প্র্যাকটিস করা, বারবার জিনিসটা সম্পর্কে রিসাইট করা, এই জিনিসটা কিন্তু বিহেভিয়ারাল থিওরিজের মধ্যেই আসবে। কারণ অনুশীলনের ছাড়া কিন্তু আমাদের আচরণের পরিবর্তন কখনোই হতে পারে না। ওকে, পার্টিকুলারলি শিখনের ক্ষেত্রে, স্পেশালি ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে। এবং ইট ইজ অলসো কল্ড অ্যাসোসিয়েটিভ প্রসেস কন্ডিশন, অর্থাৎ এটাকে আমরা সংযোজন পদ্ধতি বলে থাকি, এবং এর মধ্যে অনুবর্তন প্রক্রিয়াটা ইনভলভ আছে। তাহলে দেখুন আচরণবাদী বিজ্ঞানীগণেই কিন্তু আপনার অনুবর্তনের ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। তাই আপনাকে যদি বলা হয় যে প্যাভলভ, থর্নডাইক, স্কিনার, এনারা কোন ধরনের থিওরিতে বিশ্বাস করেন না, এনারা আমাদের বিহেভিয়ারাল থিওরির সঙ্গে কিন্তু বিশ্বাস করেন। ওকে, আপনাকে প্রশ্ন এটাও আসতে পারে যে নিম্নলিখিত কোন থিওরিটি অ্যাসোসিয়েটিভ প্রসেস নামেও পরিচিত, না সেটা হবে আপনার বিহেভিয়ারাল থিওরিজ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে। ওকে, এক্ষেত্রে যখনই কন্ডিশনিং এসেছে, কন্ডিশনিং আমরা কি জানি, দু রকম কন্ডিশনিং, একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তনবাদ, একটা অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তনবাদ। ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের প্রবক্তা হলেন প্যাভলভ, এবং তিনি পরীক্ষা করেছিলেন কুকুরের উপর। এবং অপারেন্ট কন্ডিশনিং বা আপনার সক্রিয় অনুবর্তনবাদ এর সাথে সম্পর্কিত হচ্ছে আপনার স্কিনার, এবং স্কিনার ইনি পরীক্ষা করেছিলেন পিজন অর্থাৎ পায়রা এবং ক্যাট, বিড়ালের ওপর। আপনাদেরকে আবারও বলছি, আপনারা পিডিএফগুলো শেয়ার করছেন, যাকে আপনি শেয়ার করছেন খুব ভালো কথা, আপনি শেয়ার করুন, আমি বারণ করছি না। আরও যদি 5টা মানুষের হেল্প হয় তাতে আমারই ভালো হবে, যে আমি যে জিনিসটা আমি নিজে শিখেছি আপনাদেরকে শেখাতে যদি পারি, অল্প হলেও যদি আপনাদের কাজে লাগতে পারি, তাহলে জানবো যে নিজেকে ধন্য মনে করবো। কিন্তু আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট, তাকে অর্ধেক জ্ঞান দেবেন না, তাকে তার সাথে সাথে আপনি ভিডিওটিও শেয়ার করুন, কারণ সেই যেন পিডিএফটা না, যে শুধু যেন ভিডিওটা দেখে জিনিসটা সম্পর্কে বুঝতে পারে। কারণ আমার পিডিএফগুলো আমি এমনভাবে তৈরি করি যে শুধু পিডিএফ পড়ে কেউ কিচ্ছু উদ্ধার করতে পারবেন না। কিন্তু ক্লিয়ার, যতক্ষণ না জিনিসটা সম্পর্কে আমি বুঝিয়ে দিচ্ছি ততক্ষণ কিন্তু পিডিএফটা কিন্তু আপনি পড়বে, সেই ইনফরমেশান পাবে। ইনফরমেশান তো বইয়েও আছে, ইনফরমেশান তো বইয়েই তো আছে নাকি? তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি আবারও বলবো, আপনি যখন তাকে পিডিএফটি শেয়ার করছেন অবশ্যই তাকে কিন্তু আপনি ভিডিওটিও শেয়ার করুন, যাতে সে যেন জিনিসটা সম্পর্কে বুঝতে পারে। এবং সব থেকে ভালো কথা, আমাদের চ্যানেলের লিঙ্ক তো আমরা দিয়ে রেখেছি, সেই চ্যানেলের লিঙ্কটা তাকে সবার শেয়ার করুন, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারুন, তাহলে সে তো সব কিছু ক্লাসগুলো অলরেডি পেয়ে যাবে নাকি? তাহলে দেখুন অপারেন্ট কন্ডিশনিং ক্ষেত্রে প্রবক্তা স্কিনার অলরেডি আমরা জানি এগুলো সম্পর্কে নাকি, তবু আপনাদেরকে এগুলো প্রতিটি সাবজেক্টে যেহেতু বিষয়, তাই প্রতি সাবজেক্টে আমাদের কিন্তু বলতে হবে এগুলো। নেক্সট দেখুন, এই জিনিসটা সম্পর্কে আলোচনা করবো, যখনই আমরা এসেছি যে বিহেভিয়ারাল থিওরিজ, এটা কিন্তু সংযোজন পদ্ধতি বা অ্যাসোসিয়েটিভ প্রসেসের সঙ্গে রিলেটেড। আর সংযোজন পদ্ধতির প্রবক্তাকে না, সংযোজন পদ্ধতির প্রবক্তা হচ্ছেন থর্নডাইক। এই যে থর্নডাইক আছেন, এই থর্নডাইকের 3টে সূত্র। এই 3টে সূত্র কি, যখন আমরা চাইল্ড সাইকোলজি পড়বো, ডিটেলসে পড়বো, এগুলো নিয়ে কীভাবে অ্যাপ্লাই করবো, কীভাবে প্রশ্ন আসবে, ডিটেলসে আলোচনা করবো। এখানে আমাদের জানতে হবে যে থর্নডাইকের 3টে মুখ্য সূত্র আছে। একটা হচ্ছে দ্য ল অফ ইফেক্ট বা ফললাভের সূত্র,
দ্বিতীয় সূত্র হচ্ছে ল অফ এক্সারসাইজ বা অনুশীলনের সূত্র। তৃতীয় সূত্র হচ্ছে ল অফ রেডিনেস বা প্রস্তুতির সূত্র। ওকে, এই তিনটেই আমরা কিন্তু মানে আমাদের যে যখন শ্রেণী শিক্ষণ, সেই শ্রেণী শিক্ষণে আমরা কাজে লাগিয়ে থাকি। ফল লাভের সূত্র কি, কোনোটা বিষয়ে যদি আপনি ফল লাভ করতে মানে পার্টিকুলার একটা নির্দিষ্ট যদি ফলাফল আমরা যদি পেয়ে থাকি, আমরা প্রত্যাশা আমাদের পূরণ করতে সক্ষম হয়, তাহলে সেই শিক্ষণটা আমাদের ক্ষেত্রে সহযোগী শিক্ষণ হয়, আমরা সেই শিক্ষণটা সম্পন্ন করি। এবং কোনোটা জিনিসে যদি আমাদের পার্টিকুলার একটি ফল লাভ যেটা আছে সেটা যদি সুখকর না হয়ে বেদনাদায়ক হয়ে থাকে, তখন আমরা কিন্তু সেই শিক্ষণটা সম্পন্ন করি না। যেমন যদি গরম কড়াই বা গরম হাঁড়িতে যদি আমাদের হাত দিতে বলে, আমরা কি একবার হাত দেওয়ার পর যখন যে বিষয় আমাদের কষ্ট করে আমরা বারবার সেটা হাত দিতে চাইবো না কিন্তু, নাকি? সেটা কিন্তু ল অফ ইফেক্টের ক্ষেত্রে সে কাজ করবে। এবং দেন 2 নম্বর সূত্র কি, ল অফ এক্সারসাইজ বা অনুশীলনের সূত্র। অনুশীলনের সূত্র কি, কোনো একটা শিক্ষণকে সর্বাত্মকভাবে সফল করতে গেলে আমাদেরকে অনুশীলন করতেই হবে। কিন্তু এই যে পড়াচ্ছি যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনারা যদি বলেন যে একবার পড়লেই হয়ে যাবে, একবার ভিডিওটি দেখলেই হয়ে যাবে, হবে না, আপনাকে বারবার দেখতে হবে। তাহলে জিনিসটা সম্পর্কে আপনার মনের মধ্যে একটা সাবকনশিয়াস মাইন্ডে জিনিসটা সম্পর্কে আপনার ধারণা গেঁথে যাবে, তখনই আপনি কিন্তু পুরোপুরি জিনিসটার মানে আপনার কি বলবো মানে পুরো ফায়দাটা আপনি তার নিতে পারবেন। অ্যান্ড 3 নম্বর জিনিস হচ্ছে কি, প্রস্তুত সূত্র। অর্থাৎ কোনো একটা শিক্ষণের যদি শিক্ষার্থী যদি প্রস্তুত না থাকে, তাহলে আপনি হাজার চেষ্টা করে তাহলে কিন্তু আপনি শেখাতে পারবেন না। এই জন্য আমরা কিন্তু লেসন প্ল্যানের সময় আগে পূর্বজ্ঞানটা যাচাই করি, অর্থাৎ সে প্রস্তুত আছে কি নেই সেটা আমরা আগে আমরা মানে বিবেচনা করি, তারপর আমরা বাকি পাঠদানটা সম্পন্ন করি। ওকে, তাহলে থর্নডাইকের 3টে মুখ্য সূত্র, এছাড়াও আরও 5টি সূত্র আছে, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে পরে তখন আলোচনা করবো। ওকে, নেক্সট, এই যে বিহেভিয়ারিস্ট বা আচরণবাদী যেসব মনোবিজ্ঞান আছে, তাদের মধ্যে কি তারা কি বলেন না, অ্যাকর্ডিং টু বিহেভিয়ারিস্ট বা আচরণবাদীদের মতে অল লার্নিং কনসিস্টেন্ট বিহেভিয়ার, অর্থাৎ সমস্ত প্রকার শিক্ষণই হচ্ছে আচরণের পরিবর্তনের মাধ্যমে, আচরণের মাধ্যমে হয়, হুইচ ক্যান বি অবজার্ভ, অর্থাৎ যেটা আমরা দেখতে পাবো। অর্থাৎ একটা শিক্ষার্থীর মধ্যে শিক্ষণ সম্পন্ন হচ্ছে কি হচ্ছে না, সেটা সবসময় পর্যবেক্ষণ সাপেক্ষ বা অবজারভেশনের মধ্যে থাকবে। সেটা শিখন মানেই হচ্ছে সেটা অবজারভেশন। এই যে থিওরিটা বা এই তত্ত্বটা, এটা কাদের থিওরি না, বিহেভিয়ারিস্ট বা যারা আচরণবাদী বিজ্ঞানী তাদের জন্য থিওরি। দে বিলিভ, তারা বিশ্বাস করে দ্যাট যে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ ম্যাটার অফ হ্যাবিট ফরমেশন। পয়েন্ট টু বি নোটেড, হ্যাবিট ফরমেশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, হ্যাবিট ফরমেশন। ওকে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিং একটা হ্যাবিট ফরমেশনের মধ্যে থাকবে। তাই আপনার যদি বলা হয় যে ড্রিলিং, প্র্যাকটিস, এক্সারসাইজিং, এই জিনিসগুলো এরা কোন ধরনের দৃষ্টিভঙ্গিতে এরা কাজ করবে না, এটা কিন্তু আমাদের বিহেভিয়ারাল যে দৃষ্টিভঙ্গি আছে বা আচরণবাদী যে দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের কাজ করবে শিখনের। ওকে, নেক্সট 8 নম্বর পয়েন্ট কী বলা আছে, অ্যাকর্ডিং টু কগনিটিভিস্ট বা প্রজ্ঞাবাদী যেসব মনোবিজ্ঞানী। প্রজ্ঞাবাদী কে বলুন তো, পিয়াজে। যা পিয়াজে প্রজ্ঞাবাদী বিজ্ঞানী ছিলেন একজন, যা পিয়াজে আপনার ছিলেন। তারপরে আপনার কী বলবো ওটাকে, জেরম ব্রুনার, আপনার কী বলবো ওটাকে, স্ক্যাফোল্ডিং থিওরি যারা নিয়ে এসেছে, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করছি। চমস্কি যে এনেছিলেন, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু কগনিটিভিস্ট বলছে, হাউএভার দেয়ার ইজ এ সামথিং হুইচ মেডিটেটস বিটুইন দ্য স্টিমুলাস অ্যান্ড দ্য রেসপন্স অ্যান্ড দে হ্যাভ টার্ম ইট কগনিটিভ ফাংশন। অর্থাৎ তারা প্রজ্ঞাবাদী যারা মনোবিজ্ঞানী, তারা বলছেন যে দেয়ার ইজ সামথিং হুইচ মেডিয়েটস বিটুইন দ্য স্টিমুলাস অ্যান্ড দ্য রেসপন্স, অর্থাৎ উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার মাঝখানে কিছু একটা আছে, যেটা এই দুটোর মধ্যে সমন্বয় সাধন করে, সমন্বয় সাধন করে। অর্থাৎ স্টিমুলাস এবং রেসপন্স এর মাঝখানে কিছু একটা আছে, যেটা এই দুটোকে সমন্বয় সাধন করে। এই ভাবধারাটা কাদের না, এই ভাবধারাটা কগনিটিভিস্ট বা আপনার প্রজ্ঞাবাদী যারা মনোবিজ্ঞানী তাদের জন্য, তারা এটা বিশ্বাস করেন। ওকে, এবং তারা এই যে জিনিসটা এই দুটোর মধ্যে সমন্বয় সাধন করে, তারা নাম দিয়েছেন কি না, কগনিটিভ ফাংশন বা প্রজ্ঞাবাদী একটা প্রক্রিয়া বা প্রজ্ঞামূলক একটা প্রক্রিয়া। ওকে, যেমন আমাদের নিউরন দুটো নিউরনের মধ্যে সাইন্যাপস একটা কানেক্টিং লিঙ্ক কাজ করে। তো কগনিটিভিস্ট যারা আছেন তারা বিশ্বাস করেন যে কগনিটিভ ফাংশনই হচ্ছে আমাদের আসল জিনিস, যেটা আমাদের স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে সমন্বয় সাধন করে। অর্থাৎ কগনিটিভ ফাংশন না থাকলে স্টিমুলাস এবং রেসপন্স কাজ করবে না। ওকে, এখানে পরের জিনিস কী বলা হয়েছে, কগনিটিভ ফাংশন শিক্ষার্থীদের পরিবেশ থেকে কোন উদ্দীপক গ্রহণ করবে বা বর্জন করে তার নিয়ন্ত্রণ করে। এই যে কগনিটিভ ফাংশন যেটা মেডিয়েট করে স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে মেডিয়েট করছে, সেটা কিন্তু শিক্ষার্থীদের পরিবেশ থেকে তারা কোন উদ্দীপকটা গ্রহণ করবে আর বর্জন করবে সেটা নিয়ন্ত্রণ করে আমাদের কগনিটিভ ফাংশন। এই দৃষ্টিভঙ্গিটা কাদের না, এটা কগনিটিভিটিস অর্থাৎ যারা প্রজ্ঞাবাদী মনোবিজ্ঞানী তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা। ওকে, দ্য কগনিটিভিস্ট ভিউ এমফাসাইজিস দ্য ইম্পর্টেন্স অফ প্রিভিয়াস লার্নিং, অর্থাৎ পূর্ববর্তী জ্ঞানের উপর এরা একটু বেশি ফোকাস করে। কিন্তু কগনিটিভিস্ট এরা যেমন আচরণবাদী বিজ্ঞানী বিহেভিয়ার্স, ওরা কিন্তু প্র্যাকটিস বা হ্যাবিট ফরমেশন, ড্রিলিং এরপর বেশি ফোকাস করেছিলেন যে বারবার অভ্যাসের মাধ্যমে শিখবে। কিন্তু কগনিটিভিস্ট যারা আছেন তারা বলেন যে তারা বেশি গুরুত্ব কিন্তু দান করছেন যে তার প্রিভিয়াস লার্নিং, অর্থাৎ পূর্ববর্তী জ্ঞান বা পূর্ববর্তী সে শিখন কতটা আছে কি আছে না। কোনো একটা বিষয়ে যদি পূর্ববর্তী শিখন থাকে, তাহলে তার নতুন জিনিস শিখতে গেলে তাকে সাহায্য করবে। অর্থাৎ হুইচ হেল্পস ইন লার্নিং সামথিং নিউ,
অর্থাৎ নতুন জিনিস শিখতে তাকে সাহায্য করবে তার প্রিভিয়াস লার্নিং। এই জিনিসটা কিন্তু এটা কারা বিশ্বাস করেন? যারা কগনিটিভিস্ট ভিউতে বিশ্বাসী তারা। আপনাদেরকে প্রথমেই বললেন যে দু ধরনের আপনার থিওরিজ আছে লার্নিংয়ের, একটা হচ্ছে বিহেভিয়ারাল থিওরিজ, একটা হচ্ছে কগনিটিভ থিওরিজ, ওকে, বা প্রজ্ঞাবাদী শিখন। তো প্রজ্ঞাবাদী শিখনগুলো প্রিভিয়াস নলেজের উপর গুরুত্ব দান করছেন, এবং আপনার বিহেভিয়ারাল যারা থিওরিজ আছে বিশ্বাস করেন তারা কিন্তু আপনাদের গুরুত্ব দান করছেন হ্যাবিট ফরমেশনের উপর বা এক্সারসাইজের উপর। আর নেক্সট 10 নম্বর পয়েন্টে কী বলা আছে দেখুন, স্টেজ অফ লার্নিং প্রসেস ইন কগনিটিভিস্ট অ্যাপ্রোচ, অর্থাৎ কগনিটিভিস্ট বা প্রজ্ঞাবাদী দৃষ্টিভঙ্গি যে আছে সেই দৃষ্টিভঙ্গিতে শিখনের প্রসেসের কী কী স্টেপ থাকবে, কী কী স্টেজ থাকবে। প্রথমে কি, দ্য লার্নার এনকাউন্টারিং এ নিউ সিচুয়েশন রিকগনাইজ ইস অ্যাজ এ প্রবলেম টু বি সলভ, অর্থাৎ যারা শিক্ষার্থী তারা একটা সবসময় নতুন পরিস্থিতির মধ্যে আসবে, এবং নতুন পরিস্থিতির সঙ্গে যখনই তারা এনকাউন্টার করবে, এনকাউন্টার মানে উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার বলছি না আমি, এনকাউন্টার মানে হচ্ছে এখানে একটা পরিবেশের সঙ্গে মুখোমুখি হওয়া, তখনই সে সেটাকে অনুভব করবে যে এটা একটা প্রবলেম, ইট ইজ এ প্রবলেম অ্যান্ড টু বি সলভ, এটাকে আমাকে সমস্যার সমাধান করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। অর্থাৎ কগনিটিভিস্ট যারা অ্যাপ্রোচ তাদের প্রথম থিওরি হচ্ছে কি, যে শিক্ষার্থী যখন একটা নতুন পরিবেশে আসবে বা নতুন কিছু শেখার চেষ্টা করবে, তখনই নতুন জিনিস যেটা পাবে সেটাকে সে একটা প্রবলেম হিসাবে সে গ্রাহ্য করবে এবং সেটাকে ভাববে যেটাকে আমাকে সলভ করতে হবে। 2 নম্বর স্টেপ কী হচ্ছে, দিস প্রবলেম ইজ অ্যানালাইজ, সেটাকে বিশ্লেষণ করবে, অ্যান্ড দ্য লার্নার ট্রাইজ টু আইডেন্টিফাই দ্য এলিমেন্ট অফ কম্পোনেন্ট অফ দ্য নিউ সিচুয়েশন। অর্থাৎ ওই যে বললাম প্রিভিয়াস লার্নিং, এই জিনিসটা সম্পর্কে সে যদি নতুন জিনিস পূর্ববর্তী জ্ঞান থাকে, তাহলে নতুন যে সমস্যাটা পেয়েছে সেই সমস্যার মধ্যে আইডেন্টিফাই দ্য এলিমেন্ট ওর কম্পোনেন্ট অফ দ্য নিউ সিচুয়েশনে কী কী এলিমেন্ট আছে বা কী কী উপাদান দিয়ে সমস্যাটা তৈরি, কী কী কম্পোনেন্ট আছে, সেটাকে সে প্রথমে বোঝার চেষ্টা করবে তার পূর্ববর্তী নলেজের সাহায্যে। তাই অর্থাৎ সেটাকে সে অ্যানালাইজ করবে, অর্থাৎ বিশ্লেষণ করবে আগে। 3 নম্বর স্টেপে কী করবে সে, 3 নম্বর স্টেপে করবে কি, দ্য নিউ সিচুয়েশন ইজ কম্পেয়ার্ড উইথ দোজ প্রিভিয়াসলি এনকাউন্টার্ড উইথ দ্য ইউজ অফ মেন্টাল ফিলিং ইন্ডেক্স সিস্টেম, অর্থাৎ মেন্টাল ফিলিং ইন্ডেক্স সিস্টেম, যে মানসিক প্রক্রিয়াকরণ যে সিস্টেমটা আছে সেটার সাহায্যে সে নতুন পরিবেশে যেসব সমস্যাটা পেয়েছে সেই সমস্যার কিছু উপাদান পূর্ববর্তী যে সমস্যা পেয়েছিল যেটাকে সে অলরেডি সমাধান করেছে তার সাথে রিলেট করার চেষ্টা করবে, ইন অ্যান অ্যাটেম্প টু ফাইন্ড আউট ইফ ইট ইজ সিমিলার অর ডিফারেন্ট, অর্থাৎ সে চেষ্টা করবে এটা সিমিলার জিনিস, অর্থাৎ সে প্রবলেমটা আগের মতোই আছে নাকি প্রবলেমটা আপনার আলাদা রকমের আছে। অর্থাৎ সোজা কথায় ল্যাঙ্গুয়েজ লার্নিং যখন সে শিখবে, আর্টিকেল শেখার সময় তাকে কী বলা হবে, AND, তখন সে কিন্তু আগে সে এর আগে ওয়ার্ড শিখেছে যে এটা একটা ওয়ার্ড, এর অর্থ এই জিনিসগুলো এখানে বসবে, কোনটা ভাওয়েল কোনটা কনসোনেন্টস, তখন সে আগে যে শিখেছে যে একটা ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে এন বসে, আর কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে এ বসে, এই জিনিসগুলো সে তখনই বুঝতে পারবে যখন সে আগে ভাওয়েল বা কনসোনেন্ট সম্পর্কে তার পূর্ববর্তী নলেজ থাকবে। অর্থাৎ সে সেই প্রবলেমটা বা সে যদি সিমিলার হয় না আলাদা সেটা সে বোঝার আগে চেষ্টা করবে। ওকে, 4 নম্বর স্ট্র্যাটেজি কী করবে, দ্য কম্পারিজন অফার এ প্ল্যান অর স্ট্র্যাটেজি, এই কম্পারিজনটা বা তুলনামূলক করাটা তাকে একটা পরিকল্পনা দেবে বা স্ট্র্যাটেজি দেবে ফর ডিলিং উইথ দ্য নিউ সিচুয়েশন, এই নতুন পরিস্থিতিকে তাকে মানিয়ে নেওয়ার জন্য তাকে একটা নতুন পরিকল্পনা বা স্ট্র্যাটেজি তাকে জন্ম নেবে এই তুলনা করার ফলে। বাট দ্য প্ল্যান হ্যাজ টু বি টেস্টেড অর ভেরিফাইড, অর্থাৎ যে নতুন পরিকল্পনা নিয়েছে সেটা আদৌ আমাদের এই নতুন সিচুয়েশনে কাজ করবে কি করবে না সেটা থেকে টেস্ট করতে হবে, ভেরিফাই করতে হবে। কিন্তু যেমন ধরুন আমরা বলছি AND কথাটাই বলছি, যেমন আওয়ার যদি থাকে এটা তো একটা কনসোনেন্ট, কিন্তু টিচার কি বলুন যে এর আগে এন বসবে, কেন বসবে, তখনই তার মাথার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে যে আমি পূর্ববর্তী নলেজে সে কনসোনেন্ট সম্পর্কে তার ধারণা আছে যে এইচ তো কনসোনেন্ট, আর একটু আগেই বলা হলো কনসোনেন্ট আগে এ বসবে কিন্তু এখানে এন বসছে কেন, তখনই বলা হবে কি যে প্ল্যানটা সে আগে করেছে সেই প্ল্যানটা এই ক্ষেত্রে তার এক্সিকিউট হচ্ছে না। যেমন ইউনিভার্সিটি আগে কখনো তো এন বসবে না, সেক্ষেত্রে এ বসবে, তখন তার মধ্যে নতুন সিচুয়েশানতে যে আগে যে প্ল্যান পেয়েছে সে আগে যে সিচুয়েশান বা আগের যে তার কী বলবেন পূর্ববর্তী যেসব লার্নিং হয়েছে সেটা তার এখানে কাজ করছে না, তখন তার মধ্যে নতুন কনফ্লিক্ট তৈরি হবে। অর্থাৎ সে যে প্ল্যানটা সেই প্ল্যানটা এখানে তো কাজ করছে না, তখন টিচার তাকে বলবে যে যদি ইউ এর মতো উচ্চারণ হয় তখন সেক্ষেত্রে বা ওয়ার মতো যদি উচ্চারণ হয় তখন কিন্তু সেক্ষেত্রে আমরা এন বসাতে পারি না, সেক্ষেত্রে আমরা এ বসাই, এটা রুলস নাকি গ্রামারে বলবে, তো তখন সেই জিনিসটা সম্পর্কে বুঝতে পারবে। অর্থাৎ নতুন সিচুয়েশনে সে একটা পূর্ববর্তী নলেজের সাথে ম্যাচ করতে পারছে, সে আইডিয়াজ বা প্ল্যানও তৈরি করেছিল, স্ট্র্যাটেজিও তৈরি করেছিল, কিন্তু স্ট্র্যাটেজিটা এখানে সেটা কাজ করবে না। কিন্তু যখনই বলা হবে যে অ্যান আমব্রেলা, ওকে, আমব্রেলা মানে ওই আমব্রেলার কথা ভাইরাল আমব্রেলা বলছি না আমি, অ্যান আমব্রেলা এখানে বলা হবে, তখন সে কিন্তু সেটা প্ল্যানটা তার কাজ করছে, কিন্তু এখানে যে এই আওয়ারের আগে যে অ্যান বসবে এই ক্ষেত্রে তার যে আগের প্ল্যানটা সেই প্ল্যানটা তো কাজ করছে না। অর্থাৎ দ্য প্ল্যান হ্যাজ টু বি টেস্টেড অর ভেরিফাইড, প্ল্যানটাকে তাকে টেস্ট করতে হবে, ভেরিফাই করতে হবে এই ক্ষেত্রে। ওকে, 5 নম্বর পর্যায়ে কী হবে দেখুন তো, 5 নম্বর পর্যায়ে কী হচ্ছে না প্ল্যান ইজ ট্রাইড আউট, প্ল্যানটা ট্রাই করা হবে, ইফ ইট ডাজ নট ওয়ার্ক, যদি এটা কাজ না করে
ইট ইজ অ্যাবান্ডন, তখন সে সেই পরিকল্পনাটা বাদ দেবে এবং সেক্ষেত্রে সে শিক্ষক মহাশয়ের হেল্প নেবে কিন্তু। অ্যান্ড অল্টারনেটিভ প্ল্যান ইজ ইভলভ, এক্ষেত্রে তার মধ্যে একটা নতুন প্ল্যানের জন্ম নেবে এবং সেটা কার সহযোগিতায়? শিক্ষক মহাশয়ের সহযোগিতায়। ওকে, অ্যান্ড ট্রাইড, তখন সেক্ষেত্রে সে ট্রাই করবে। ইফ দ্য প্ল্যান ওয়ার্কস, যদি প্ল্যানটা কাজ করে, এটি স্টোর হয়ে সেটা তার মস্তিষ্কের মধ্যে সেই ইনফরমেশন সে কালেক্ট করে রাখবে, সেটা তার মস্তিষ্কের মধ্যে স্টোর হয়ে থাকবে ইন দ্য ফিলিং সিস্টেম ফর ফিউচার ইউজ, পরবর্তী ক্ষেত্রে ইউজের ক্ষেত্রে। আমার কথা বুঝতে পারছেন তো? জিনিসটা ক্লিয়ার? তাহলে তাকে যখন বলা হলো যে ইউ এর আগে কখনো এ বসে, ইউ এর আগে এন বসবে না, তখন যখন বলা হবে যে ইউরোপিয়ান সিটি, তখন সে বুঝবে যে এটা আগে ই থাকলেও এখানে আমরা কিন্তু অ্যান বসাতে পারবো না, আমাদের এ বসাতে হবে। কারণ ইউ উচ্চারণ যদি ইউ হয় তখন আমাদের এ বসে, কারণ সে নতুন যে অল্টারনেটিভ প্লেনটা সে কাজ করে সেটা তার মধ্যে তো স্টোর হয়ে আছে, সেটা ফিউচার ইউজের জন্য ব্যবহার হবে কিন্তু। যারা জিনিসটা বুঝতে পারছেন কীভাবে কগনিটিভ যে থিওরি আছে বা ভিউ আছে সেটা স্টেজলা পর কাজ করবে। ওকে, নেক্সট 11 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অলরেডি আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছিলাম ল্যাঙ্গুয়েজ লার্নিং বা শিখনের ক্ষেত্র নিয়ে। এরপর আমরা আলোচনা করব ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অলরেডি আমরা অর্থাৎ ভাষার আয়ত্তীকরণ, ভাষার আয়ত্তীকরণের সঙ্গে যে ভাষাবিজ্ঞানীর নাম জড়িত আছে সেটা হচ্ছে চমস্কি। ওকে, নোয়াম চমস্কি, মনে রাখবেন নোয়াম চমস্কি একজন লিঙ্গুইস্টিক বা ভাষাবিজ্ঞানী, তিনি কিন্তু কোনো সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানী নন, এটা কিন্তু মনে রাখতে পারে। অনেক সময় প্রশ্ন আসে যে নোয়াম চমস্কি একজন কী ছিলেন, লিঙ্গুইস্টিক ছিলেন না আপনার গ্যামারিস্ট ছিলেন না ছিলেন আপনার মানে সাইকোলজিস্ট কী ছিলেন না, সেখানে আনসার হবে কিন্তু লিঙ্গুইস্টিক বা ভাষাবিজ্ঞান ছিলেন। তিনি কিন্তু ইউনিভার্সাল গ্রামার বা সার্বজনীন গ্রামার, জেনারেটিভ গ্রামার এবং এলএডি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এইগুলো নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন। অলরেডি আমরাও বাংলা ক্লাসে এগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি নাকি। নেক্সট এখানে একটা জিনিস আলোচনা করতে হবে যে নোয়াম চমস্কি বলেছিলেন কি, এই যে ইউনিভার্সাল গ্রামার, যে আমাদের মানব শিশুদের মধ্যে একমাত্র এই অ্যাবিলিটি আছে যেটা আমরা জন্মগতভাবে একটা ভাষার ক্ষমতা নিয়েই জন্মাই কিন্তু, অর্থাৎ ভাষা বোঝার বা একটা ল্যাঙ্গুয়েজের আমরা যে স্কিল সেটা নিয়েই কিন্তু আমরা জন্মাই, এটা আমাদের একটা জন্মগত ক্ষমতা। সেখান থেকেই কিন্তু ইউনিভার্সাল গ্রামার কনসেপ্টটা এসেছিল এবং সেটাকেই কিন্তু তিনি বলেছিলেন ইনেট হাইপোথিসিস, এটাকে বলা হয় ইনেট হাইপোথিসিস। অর্থাৎ ইনেটনেস হাইপোথিসিসে কী বলা হয়েছে, হিউম্যানস আর বর্ন উইথ দ্য অ্যাটলিস্ট সাম নলেজ অফ লিঙ্গুইস্টিক স্ট্রাকচার, অর্থাৎ মানুষ জন্মগতভাবেই কিছু ভাষার যে গঠনগত যে কিছু জ্ঞান নিয়ে সে জন্মগ্রহণ করে। ওকে, তাই আপনাকে প্রশ্ন আসতে পারে যে ইনেটনেস হাইপোথিসিস প্রবক্তাকে, না এর প্রবক্তা হবে নোয়াম চমস্কি। ওকে, নেক্সট মাদার টাং, মাতৃভাষা বা ল্যাঙ্গুয়েজ ওয়ান, এটা আমরা কিন্তু অ্যাকুইজিশন করি। অলরেডি আমরা বাংলা ক্লাসে আলোচনা করেছি আপনাদের সামনে যে আমাদের যে মাতৃভাষা বা প্রথম ভাষা সেটা আমরা আয়ত্তীকরণ করি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা আমাদের থার্ড ল্যাঙ্গুয়েজ যেগুলো হতে থাকে সেগুলো আমরা সব কিছু শিখন বা লার্নিংয়ের মাধ্যমে সম্পন্ন করি। 13 নম্বর পয়েন্ট কি বলছে, উই ক্যান নট অবজার্ভ দ্য এলএডি ইটসেলফ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এর আগে যেমন আমরা লার্নিং নিয়ে আলোচনা করেছিলাম, লার্নিংয়ের সময় আমরা কী বলেছিলাম, যেহেতু লার্নিংটা ছিল আচরণের পরিবর্তন, তাই আমরা বলেছিলাম কোনোটা শিখন সম্পন্ন হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা বাইরে থেকে দেখতে পাবো, অর্থাৎ ইটস অবজারভেবল বা পর্যবেক্ষণযোগ্য। কিন্তু এলএডি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এটা কিন্তু আমরা দেখতে পাবো না, অর্থাৎ ভাষার আয়ত্তকরণটা আমরা কিন্তু দেখতে পাবো না। ভাষার আয়ত্তকরণটা আমাদের বুঝতে হবে যে জিনিসটা সম্পর্কে, কারণ ভাষার আয়ত্তকরণে কিন্তু কোনো গ্রামারের রুলস ফলো হয় না, বাক্যের গঠনগত কোনো স্ট্রাকচার মানে ফলো হবে না। সেক্ষেত্রে শুধুমাত্র কাজ করবে যেটা সেটা হচ্ছে আমাদের মনের ভাবটা আদান প্রদান করা। অর্থাৎ উই ক্যান নট অবজার্ভ দ্য এলএডি ইটসেলফ বাট উই ক্যান অবজার্ভ দ্য আউটপুট ফ্রম ইট, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসটা আমরা দেখতে পাবো না, কিন্তু এতে আউটপুটটা সে মনের ভাবটা ব্যক্ত করছে পারছে কি না সেটা আমরা কিন্তু দেখতে পাবো। দ্যাট ইজ সেন্টেন্স হুইচ দ্য চাইল্ড প্রডিউস, অর্থাৎ যে বাক্যটা সে বলছে সেটা আমরা বুঝতে পারবো, কিন্তু সেই বাক্যটা সে কীভাবে শিখেছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের মধ্যে কীভাবে তার সিস্টেমে স্টোর আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো না। জিনিসটা বুঝতে পারছেন তো? কিন্তু লার্নিং থিওরি যেটা আমরা বললাম যেমন শিক্ষণের ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের পর্যবেক্ষণযোগ্য ছিল। ইন্টার ল্যাঙ্গুয়েজ হাইপোথিসিস জিনিসটা কি সেটা আমরা আপনাদের সামনে আলোচনা করছি এখানে 15 নম্বর পয়েন্টে। সেটা বলছি কি যে এই যেভাবে আমাদের বলছি, আমরা যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনার শিখি তখন দেখবেন আমাদের মাতৃভাষার সঙ্গে তাকে আমরা ইন্টারপ্রিট করে নিই, তারপর আমরা শিখি, এটাই হচ্ছে ইন্টার ল্যাঙ্গুয়েজ। এই ইন্টার ল্যাঙ্গুয়েজ হাইপোথিসিসটা প্রথম যিনি বলেছেন সেটা হচ্ছে পিট কডার, কিন্তু পরে এটাকে আবার উন্নত সাধন করেছেন সেলিংকার। তাই আপনার প্রশ্ন আসতেই পারে যে ইন্টার ল্যাঙ্গুয়েজ হাইপোথিসিসটা কে ডেভেলপ করেছেন, যদি বলা হয় তখন আনসার হবে সেলিংকার, কিন্তু কে সূচনা করেছেন তখন আবার আপনার আনসার হবে পিট কডার। ওকে, দ্য বেসিক আইডিয়া অফ দিস হাইপোথিসিস ইজ দ্যাট L2 অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার অফ ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ মুভিং টুয়ার্ডস দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজে শিখতে চাইছে সেই ল্যাঙ্গুয়েজ থেকে সে প্রথমে দূরে সরে যেতে চায়, কারণ ভাষার শিখন হচ্ছে একটা জটিল প্রক্রিয়া হিউম্যান ব্রেনের ক্ষেত্রে, কেমন, তাই সেক্ষেত্রে যেটা টার্গেট ল্যাঙ্গুয়েজ থাকে, যেমন আমাদের ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংরেজি টার্গেট ল্যাঙ্গুয়েজ, সেটা থেকে যখন শিখন হবে তখন আমরা একটা অটোমেটিক আমাদের ভিত্তি কাজ করে আমরা সেটা থেকে দূরে সরে যাই। দ্যাট ইজ ইট হ্যাজ টু বি গো থ্রু স্টেজ অফ লার্নিং, এটাই কিন্তু কগনিটিভ অ্যাপ্রোচের একটা থিওরি।
তাই আপনার ইন্টার ল্যাঙ্গুয়েজ হাইপোথিসিসের সঙ্গে কগনিটিভ অ্যাপ্রোচটা মিশে আছে। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে ইন্টার ল্যাঙ্গুয়েজ হাইপোথিসিসে আমরা কী করি, যখন আমরা ভাষাটা অন্য অন্য ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে যাই, সেটাকে যদি আমরা আমাদের মাতৃভাষায় ইন্টারপ্রেট করতে পারি, তাহলে সেই ভাষা শিখনটা আমাদের অনেক সহজ হয় কিন্তু। এবং সেটাই আমাদের কী হয় না, আমাদের স্টেজ বিভিন্ন রকমের পর্যায়ের মাধ্যমে আমরা সেটা শিখতে পারি কিন্তু। ওকে, ক্লিয়ার? তাহলে ইন্টার ল্যাঙ্গুয়েজ হাইপোথিসিস এটা যদি বলা হয় কোন রকমের অ্যাপ্রোচের সঙ্গে সম্পর্কিত, সেটা আনসার হবে কিন্তু আপনার কগনিটিভ অ্যাপ্রোচ। ওকে, 15 নম্বর পয়েন্টে কি দেখুন তো, ইন্টার ল্যাঙ্গুয়েজ যেটা একটু বললাম, ইন্টার ল্যাঙ্গুয়েজ কি না, ইন্টার ল্যাঙ্গুয়েজ ইজ দ্য টাইপ অফ ল্যাঙ্গুয়েজ প্রডিউস বাই সেকেন্ড অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নার হু আর ইন দ্য প্রসেস অফ লার্নিং এর ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একটা মিক্সিং ভাষা আমরা বলে থাকি না, এই যে আপনাদেরকে ইংরেজি বলছি, ইংরেজি বলার সাথে সঙ্গে সেন্টেন্সের মানে বা যতটা পারছি আমরা মনের ভাবটা ব্যক্ত করার চেষ্টা করছি আমরা, এই জিনিসটা কিন্তু ইন্টার ল্যাঙ্গুয়েজ কিন্তু। ওকে, তাই ইন্টার ল্যাঙ্গুয়েজ কনসেপ্টটা বুঝতে পারছেন তো, যে ইন্টার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে টাইপ অফ ল্যাঙ্গুয়েজ প্রডিউস বাই সেকেন্ড অর ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নার। অর্থাৎ যারা দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষা শিখছে, তারা এক রকমের ভাষা প্রডিউস করে বা তৈরি করে হু আর ইন দ্য প্রসেস অফ লার্নিং এর ল্যাঙ্গুয়েজ। যখন তারা শিখন বা ওই ভাষাটা শিখানোর যে পর্যায়ে যখন বা প্রসেসের মধ্যে আছে, তখনই কিন্তু তারা এই রকমের ভাষাটা প্রডিউস করে। অর্থাৎ ওই ইংরেজি বলার সাথে সাথে সে একটু একটু বাংলা বলবে জিনিসটা সম্পর্কে, বোঝার সম্পর্কে। সাধারণত আমাদের দেখবেন যে বাংলা সিরিয়ালে যেগুলো জিনিসগুলো ঘটে থাকে, সেই রকমভাবে সেগুলো ইন্টার ল্যাঙ্গুয়েজ মধ্যে পড়ে। ওকে, যেটা একটু আগে বললাম L1 বা মাদার টাং, এটা কিন্তু আপনার অ্যাকুইজিশনের মধ্যে যাবে, কেমন? কিন্তু আপনার L2 বা L3 অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ, এগুলো আপনার শিখনের মধ্যেই থাকবে কিন্তু, শিখনের মধ্যে দিয়ে সেটা যাবে কিন্তু, অর্থাৎ তাতে আমাদের শিখতে হবে। নেক্সট, লার্নিং এনভায়রনমেন্ট। এখন যখনই শিখন বলছি, শিখনের পরিবেশটা হবে, লার্নিং এনভায়রনমেন্ট কিন্তু দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট, একটা অ্যাকুইজিশন পুয়ার এনভায়রনমেন্ট। অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট বলতে কী বোঝায় না, শ্রেণীকক্ষের পাশাপাশি যে শিশুর বাড়িতে বা নিকটবর্তী প্রতিবেশীদের মধ্যে, বিশেষ করে শিশুর বন্ধু বান্ধবদের মধ্যে ইংরেজি বলার পরিবেশ থাকবে, তাহলে আমরা বুঝবো যে তার মধ্যে একটা অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট আছে। অর্থাৎ স্কুলে সে যে ভাষাটা শিখছে, বা সেই ভাষাটা যদি তার বাড়িতেও বলা হয়, তার প্রতিবেশীরাও বলে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যদি তার বন্ধুরাও যদি সেই ভাষাটাই কথা বলে, অর্থাৎ ইংরেজি বলার, এখানে যেহেতু আমরা ইংরেজি নিয়ে পড়াশোনা করছি, তাই আমরা ইংরেজি ভাষায় বলার চেষ্টা করছি, ইংরেজি বলার পরিবেশ থাকে, তখনই কিন্তু আমরা বলবো যে তার একটা অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট আছে। আর অ্যাকুইজিশন পুয়ার এনভায়রনমেন্ট কাকে বলবো, এর উল্টোটা হয়। অর্থাৎ সে শ্রেণীকক্ষে হয়তো সে ইংরেজিটা শিখছে, কিন্তু তার পরিবেশে ইংরেজি বলার মতো কেউ নেই, তার পাশাপাশি প্রতিবেশে কেউ নেই, তার, যেটা আমাদের গ্রামে গঞ্জে যেটা হয়ে থাকে সাধারণত ন্যাচারালি ক্ষেত্রে, ইংলিশে আমরা তো বেশিরভাগ সময় বাংলাতেই কথা বলি তো নাকি, তাই অ্যাকুইজিশন পুয়ার এনভায়রনমেন্ট সেটাকে বলা হয়। আপনার এখানে জানতে চাওয়া হবে, একটা পার্টিকুলার এনভায়রনমেন্ট আপনাকে তৈরি করে দেওয়া হবে বা বলে দেওয়া হয় প্রশ্নের মাধ্যমে, বলা হবে যে এই বাচ্চাটি কী রকমের এনভায়রনমেন্টের মধ্যে আছে, অ্যাকুইজিশন রিচ না অ্যাকুইজিশন পুয়ার না অ্যাকুইজিশন মিডিয়েট, এইভাবে বলবে না। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, যখন এনভায়রনমেন্ট দু রকমই হয়ে থাকে, একটা অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট, একটা হচ্ছে অ্যাকুইজিশন পুয়ার এনভায়রনমেন্ট। ক্লিয়ার? এই দুটোর মধ্যে যেটা আপনার পড়বে সেটা আপনি বুঝতে পারবেন, প্রশ্নটা দেখে সেটা বুঝতে পারবেন অটোমেটিক। ওকে, 18 নম্বর পয়েন্ট আমাদের কী বলছে দেখুন তো, দ্য পারপাস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ টু মেক দ্য লার্নার অ্যান্ড অটোনোমাস অ্যান্ড এফিসিয়েন্ট ইউজার অফ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে যে মানে ইংলিশের প্যাডাগজিতে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উদ্দেশ্যটা কী বা পারপাসটা কী। এর পারপাসটা হচ্ছে একটাই পারপাস, সেটা হচ্ছে মেক দ্য লার্নার অ্যান্ড অটোনোমাস অ্যান্ড এফিসিয়েন্ট ইউজার অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ সেই যে ভাষাটা সে শিখছে, তার টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা আছে, সেই ভাষাটা সম্পর্কে সেই যেন স্বনিয়ন্ত্রিতভাবে এবং অত্যন্ত সাবলীলভাবে সেই ভাষাটা সে যেন ব্যবহার করতে পারে। এটাই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উদ্দেশ্য বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উদ্দেশ্য। এটা সরাসরি প্রশ্ন আসে অনেক সময়। ওকে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের পারপাসটা কি না, পারপাসটা হচ্ছে যে শিক্ষার্থী যেন স্বনিয়ন্ত্রিতভাবে, অটোনোমাস অ্যান্ড স্বনিয়ন্ত্রিতভাবে এবং সাবলীলভাবে সেই ভাষাটাকে সে ব্যবহার করতে পারে। এখানে কি বলা যায়, টিচার ক্যান ফ্যাসিলেট অর্থাৎ সহযোগিতা করতে পারে, ফ্যাসিলেট দিস প্রসেস বাই প্রোভাইডিং অপরচুনিটিস ফর অ্যাক্টিভ অ্যান্ড অথেন্টিক ল্যাঙ্গুয়েজ ইউজেস টু দ্য লার্নার। এখানে একটু মাপ করবেন, এই জিনিসটা ওভাররেটিং হয়ে গেছে আপনার, এই এই জিনিসটা ওভাররেটিং হয়ে গেছে এখান থেকে এই পর্যন্ত ওভাররেটিং। অর্থাৎ পুরো সেন্টেন্সটা এরকম হবে যে টিচার ক্যান ফ্যাসিলিটেট দিস প্রসেস বাই প্রোভাইডিং অপরচুনিটিস ফর অ্যাক্টিভ অ্যান্ড অথেন্টিক ল্যাঙ্গুয়েজ ইউজ টু দ্য লার্নার্স। অর্থাৎ শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে থাকাকালীন তার সঙ্গে ইংরেজিতে কথা বলে তার অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট আনার চেষ্টা করবেন, তাকে সহযোগিতা করবেন যাতে, এবং তার মধ্যে তার একটা অপরচুনিটি সৃষ্টি করার চেষ্টা করবেন, সুযোগ সৃষ্টি করে দেবেন, যাতে করে শিক্ষার্থী সক্রিয়ভাবে এবং অথেন্টিক ল্যাঙ্গুয়েজ মানে সঠিকভাবে যেন সেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পারে। ওকে, নেক্সট, এই ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের সময় ক্ষেত্রে যেমন দু রকমের পরিবেশ হয়, ঠিক সেই রকমের দু রকমের মোটিভেশনও কাজ করে কিন্তু। এই ক্ষেত্রে দু রকমের মোটিভেশন কী কী, একটা মোটিভেশন হচ্ছে আপনার
আভ্যন্তরীণ প্রেরণা বা ইন্টিগ্রেটিভ বা ইন্টারনাল মোটিভেশন, এবং আরেকটা হচ্ছে আমরা ইনস্ট্রুমেন্টাল বা এক্সটার্নাল মোটিভেশন বা যান্ত্রিক প্রেরণা বা বাহ্যিক প্রেরণা। অর্থাৎ একটা দুটো প্রেরণা, একটা হয় একটা আভ্যন্তরীণ প্রেরণা বা সমন্বয়কারী প্রেরণা, এবং আরেকটা হচ্ছে আপনার বাহ্যিক প্রেরণা বা যান্ত্রিক প্রেরণা। যদি বাচ্চারা নিজে নিজে শিখতে চায়, ইন্টারনাল মোটিভেশনটা কি আপনারা বুঝতে পারছেন, তো তার ভেতর থেকে প্রেরণাটা আসবে। আর এক্সটার্নালটা কি বাইরে থেকে আসবে। যেমন কেউ যদি বলতে যে আমি মেডিকেল এমবিবিএস পড়তে চাইবো, তখন আমাকে সেখানে ইংরেজি শিখতে হবে, তো ইংরেজিতে বলতে হবে, তাহলে আমাকে ইংরেজিতে শিখি। সেক্ষেত্রে তার মোটিভেশনটা কিন্তু ভেতর থেকে আসে না, সেক্ষেত্রে মোটিভেশনটা হচ্ছে বাইরে থেকে। কারণ সে এমবিবিএস পড়তে চায়, তখন সেখানে সে ইংরেজিতে পড়তে হবে সব, তাই সে ইংরেজি শিখতে চায়, সেটা হবে তো আপনার এক্সটার্নাল মোটিভেশন। কিন্তু ইন্টারনাল মোটিভেশনটা হবে সম্পূর্ণ ভেতর থেকে। অর্থাৎ there are people who identify positively with the target language group, অর্থাৎ আইডেন্টিফাই পজিটিভলি উইথ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ, আন্ডারস্ট্যান্ড দেয়ার কালচার অ্যান্ড আর এবল টু পার্টিসিপেট ইন ইট। অর্থাৎ এক শ্রেণীর মানুষ আছে যারা উদ্দিষ্ট ভাষাটিকে, উদ্দিষ্ট ভাষা বলতে এখানে আমরা আলোচনা করবো ল্যাঙ্গুয়েজ টু, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে, ইংরেজি ভাষা নিয়ে, যারা উদ্দিষ্ট ভাষাটি বুঝতে পারে এবং ওই ভাষা ব্যবহারকারীদের সংস্কৃতিকেও বুঝতে পারে এবং তাদের সঙ্গে মিশতে পারে। ওকে, এদের মধ্যে যে প্রেরণাটা কাজ করবে সেটা হচ্ছে সমন্বয় বা আভ্যন্তরীণ প্রেরণা। ওকে, এটা ক্ষেত্রে ভাষা শিক্ষা ভালো হয়। এক্ষেত্রে যদি সে ইন্টিগ্রেটিভ বা ইন্টারনাল মোটিভেশন থাকে, তখন তার ভাষা শিক্ষাটা ভালো হবে কিন্তু। অর্থাৎ ইন্টারনাল মোটিভেশনটা আপনি কী করে বুঝবেন, আপনাকে একটা সিনারিও দিয়ে দেওয়া হবে, একটা প্রশ্নের মধ্যে দেওয়া হবে যে ক্ষেত্রে কোন মোটিভেশনটা কাজ করছে না। সেই ইন্টারনাল মোটিভেশনের ক্ষেত্রে যে শিক্ষার্থী, সে কিন্তু যে টার্গেট ল্যাঙ্গুয়েজটা নিয়ে পড়তে চাই, শিখনটা স্যার যে ল্যাঙ্গুয়েজ নিয়ে হবে, স্পেশালি আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজ নিয়ে, তো এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আমাদের ইংরেজি আছে, তাই ইংরেজি ভাষা সম্পর্কে সে হু আইডেন্টিফাই পজিটিভলি উইথ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ, অর্থাৎ সেই ভাষাভাষীর যে গ্রুপকে সে পজিটিভলি সে আইডেন্টিফাই করতে পারে বা চিহ্নিত করতে পারে, আন্ডারস্ট্যান্ড দেয়ার কালচার, তাদের সংস্কৃতি, তাদের ভাষা, সেটাকে সে বুঝতে পারে, অ্যান্ড এবল টু পার্টিসিপেট ইন ইট, এবং সেই ক্ষেত্রে সে তাদের যে কালচার সেখানে সে পার্টিসিপেট করতে চায়। সোজা কথায় যারা ইংরেজি, মানে যে আমি ইংরেজি ভাষাভাষী লোকের সঙ্গে, মানে যারা মানুষজন, তাদের সঙ্গে আমি তাদের ইংরেজিতে কথা বলতে চাইবো, সেই ফ্লুয়েন্সিটা যেন আমার মধ্যে আসে, এই ভাবধারাটা, এই মোটিভেশনটা যদি কারোর মধ্যে তৈরি হয়, তখন সেটা হবে আমাদের আভ্যন্তরীণ প্রেরণা, এবং এই আভ্যন্তরীণ প্রেরণা যদি আসে, তাহলে আমাদের কিন্তু ভাষা শিক্ষাটা ভালো হবে। আদারওয়াইজ যদি এক্সটার্নাল মোটিভেশনটা কাজ করে, তখন হবে কি, ও কাজ জ্বালা মতো শিখলেই হচ্ছে, বাকি জিনিসটা অটোমেটিক আমি তো করবোই। অর্থাৎ সেক্ষেত্রে আপনার আভ্যন্তরীণ যেহেতু প্রেরণা নয়, তাই আপনি সে চেষ্টা করবেন যে আমার যেন কাজটা চলে যায়, সেভাবে আমি শিখবো, সেভাবে তো শিক্ষাটা ভালো হবে না, ভাষা শিক্ষাটা। তাই আপনার প্রশ্ন আসতেই পারে যে ল্যাঙ্গুয়েজ যে টিচিং বা ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কোন ধরনের মোটিভেশনে, যে ল্যাঙ্গুয়েজ লার্নিং কেন, যে কোনো প্রকার লার্নিংয়েই ক্ষেত্রে যদি ইন্টারনাল মোটিভেশনটা থাকে, ইভেন আপনার যে টেটটা আপনি ক্র্যাক করতে যাচ্ছেন, যদি আপনার ভেতর থেকে ইচ্ছাটা থাকে, তাহলে আপনি অবশ্যই কিন্তু সেটা ক্র্যাক করতে পারবেন। এক্ষেত্রে ভাষা শেখাটা কী হবে আমাদের ভালো হয়। অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল বা এক্সটার্নাল যে মোটিভেশন আছে, সেই এক্সটার্নাল মোটিভেশনে কী বলা হয়েছে না, this pattern of motivation is characterized by utilitarian objectives such as obtaining admission in a particular course, প্রফেশনাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড সো অন। অর্থাৎ অন্য কোর্সে বা চাকরি বা পেশার উন্নতির জন্য যে প্রেরণা, তাই হচ্ছে বাহ্যিক প্রেরণা। অর্থাৎ আপনি দেখবেন যে আপনি আইটি সেক্টরে কাজ করতে চাইছেন, এবং আইটি সেক্টরে আমরা বেশিরভাগ সময় যে আপনার ক্লায়েন্টের সঙ্গে মানে ভাষাটা বলতে হবে কীভাবে, ইংরেজি ভাষায় আপনাকে আদান প্রদান করতে হবে, আপনার কমিউনিকেশনটা ইংরেজিতে হবে। ওকে, সেক্ষেত্রে যদি আপনি ইংরেজি ভাষাটা শিখতে চান, তখন আপনার যে মোটিভেশনটা কাজ করবে, সেটা হচ্ছে আপনার এক্সটার্নাল মোটিভেশন। কিন্তু গবেষণায় দেখা গেছে যে দ্বিতীয় ভাষার শিক্ষা আভ্যন্তরীণ ও বাহ্যিক প্রেরণা অথবা দুটির সমন্বয়ে ফলপ্রসূ হয়। দ্বিতীয় ভাষা শিক্ষার ক্ষেত্রে গবেষণায় ভাষা শিক্ষাটা সব থেকে ভালো হয় কিন্তু ইন্টারনাল মোটিভেশনে, কিন্তু এই যে এক্সটার্নাল মোটিভেশন যে কাজ করবে না সেটা নয়, কাজ করবে কিন্তু অতটা ভালো হবে না, ফলপ্রসূ হয়, দুটি সমন্বয়ে কিন্তু সেটা ফলপ্রসূ হয়। নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের স্ক্যাফোল্ডিং লার্নিং। এই স্ক্যাফোল্ডিং যে তত্ত্বটা আছে, সেই তত্ত্বটা প্রথম দিয়েছেন কে না, সাইকোলজিস্ট জেরম ব্রুনার। আপনার সরাসরি প্রশ্ন আসতে পারে যে স্ক্যাফোল্ডিং বা স্ক্যাফোল্ডিং যে থিওরিটা, এই থিওরিটা মানে কে ডেভেলপ করেছেন না, জেরম ব্রুনার ডেভেলপ করেছেন, কার কাজের উপর না, লেভ ভাইগোডস্কি, যিনি আছেন সামাজিক নির্মিতবাদের জনক লেভ ভাইগোডস্কি, তার যে কাজ সেখান থেকেই তিনি কিন্তু তার উপর ভিত্তি করেই জেরম ব্রুনার স্ক্যাফোল্ডিং যে সিস্টেমটা বা স্ক্যাফোল্ডিং নামক যে তত্ত্বটা বা থিওরিটা, সেটা কিন্তু ডেভেলপ করেছেন। ওকে, তা আপনার যদি প্রশ্ন আসে যে স্ক্যাফোল্ডিং লার্নিং বা স্ক্যাফোল্ডিং যে তত্ত্বটা বা স্ক্যাফোল্ডিং জিনিসটা কে ডেভেলপ করেছেন জেরম ব্রুনার, কার কাজের উপর ভিত্তি করে না, লেভ ভাইগোডস্কির যে কাজ, তার কাজের উপর ভিত্তি করে তিনি সেটা ডেভেলপ করেছেন। স্ক্যাফোল্ডিং কি না, ইন দিস কেস when a learner is learning new or difficult tasks, they are given lots of assistant। অর্থাৎ যখন শিক্ষার্থী কোনো নতুন জিনিস শেখে বা কোনো ডিফিকাল্ট টাস্ক, কঠিন কাজ যখন সে করে, তখন তাকে কিন্তু অনেক সহায়তা দেওয়া হয়, লটস অফ অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয় ইউজুয়ালি, বাট নট অলওয়েজ। তাকে অনেক সহায়তা দেওয়া হয়, কিন্তু সেই সহায়তাটা সর্বদা দেওয়া হবে না। প্রোভাইডেড বাই টিচার, সহায়তা কে দেয়, টিচার দেয় কিন্তু। অর্থাৎ যখন সে নতুন শিক্ষা কোনো একটা জিনিস শিখবে, সেটা ভাষা শিক্ষার ক্ষেত্রে নতুন ভাষা যখন সে শিখবে, তখন তাকে শিক্ষক মহাশয় প্রথমে কিন্তু অনেক সহায়তা করবে, অনেক সাহায্য করবে, কিন্তু এই সাহায্যটা সর্বদা থাকবে না। তাকে শিখতে সাহায্য করবে এবং তারপর কিছুক্ষণ পর সেই সাহায্যটা কিন্তু তুলে নেবেন কিন্তু। অর্থাৎ সাহায্য করবেন, কিন্তু সেই সাহায্যটা সর্বদা থাকবে না, কিছুক্ষণ পর সাহায্য তুলে নেবেন। কে সাহায্য করবেন, টিচার। ওকে, নেক্সট
তারপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্ক্যাফোল্ড লার্নিংয়ে দ্য টার্ম স্ক্যাফোল্ডিং ইজ এ মেটাফর টু ডেসক্রাইব টেকনিক দ্যাট টিচার্স ইউজ টু প্রোভাইড ডিফারেন্ট টাইপ অ্যান্ড লেভেল অফ সাপোর্ট, পয়েন্ট টু বি নোটেড সাপোর্ট অর্থাৎ হেল্প টু মিট এ লার্নার ইন্ডিভিজুয়াল লার্নিং নিডস, অর্থাৎ একটা ব্যক্তিগত যে লার্নারগুলো বা শিক্ষার্থী যে তাদের যে শিক্ষণের যে প্রয়োজনীয়তা যে নিডস আছে সেটাকে পূরণ করার জন্য শিক্ষক মহাশয় তাকে বিভিন্ন রকমের বিভিন্ন স্তরে তাকে সাপোর্ট করবেন, তাকে সহায়তা দান করবেন। ওকে, এই টার্মটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং। তাহলে স্ক্যাফোল্ডিং জিনিসটা কি না, শিক্ষার্থীকে শেখানোর ক্ষেত্রে তাকে সব রকমভাবে শিক্ষক সাহায্য করবেন, কিন্তু সেই সাহায্যটা কিন্তু সর্বদা থাকবে না। তাকে শেখানোর জন্য তাকে আপনি সাহায্যটা করছেন, তাই কিছুক্ষণ পরে কিন্তু আপনি আপনার যে অ্যাসিস্ট্যান্স বা সাহায্যটা সেটা আপনি তুলে নেবেন এবং তাকে নিজে নিজেই সেই জিনিসটা বলার চেষ্টা করবেন কিন্তু। ওকে, এটাই হচ্ছে কিন্তু স্ক্যাফোল্ডিংয়ের থিওরি। নেক্সট, গ্র্যাজুয়ালি স্ক্যাফোল্ডস আর উইথড্রন, ওই বললাম তুলে নেওয়া, টু শিফট দ্য রেসপন্সিবিলিটি ফর লার্নিং ফ্রম দ্য টিচার টু দ্য লার্নার, অর্থাৎ তারপর কিছুক্ষণ পর স্ক্যাফোল্ডিং যে অ্যাসিস্ট্যান্টটা আছে যে সেই অ্যাসিস্ট্যান্টটা আমাদের তুলে নেওয়া হয় বা স্ক্যাফোল্ডিংতে তুলে নেওয়া হয়, যাতে শিক্ষণের পুরোপুরি দায়িত্বটা বা রেসপন্সিবিলিটি সেটা যেন শিক্ষক মহাশয় থেকে শিক্ষার্থীর মধ্যে ট্রান্সফার হয়। ওকে, তাহলে এই ছিল স্ক্যাফোল্ডিং। এরপর কিছুগুলো আমরা এই যে জিনিসগুলো আমরা পড়লাম তার থেকে কিছুগুলো এমসিকিউ আছে, যেমন দ্য টার্ম লাইক ড্রিল, রিপিটেশন, প্র্যাকটিস ইটিসি আর অ্যাসোসিয়েটেড উইথ, বললাম না ড্রিল, রিপিটেশন, প্র্যাকটিস, অভ্যাস, হ্যাবিট ফরমেশন, ড্রিল বারবার ড্রিলিং করা, বারবার এক্সারসাইজ করা, বারবার প্র্যাকটিস করা, এই জিনিসগুলো এটা কিসের সঙ্গে সম্পর্কিত? কগনিটিভিটিস অ্যাপ্রোচ, প্রজ্ঞামূলক থিওরির সঙ্গে আছে, কমিউনিকেটিভ সংযোগমূলকের সঙ্গে আছে, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ মানে আচরণবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে আছে, নাকি ফাংশনাল অ্যাপ্রোচ নাকি ফাংশনাল যে দৃষ্টিভঙ্গি তার সঙ্গে সম্পর্কিত আছে? অলরেডি এটা বিহেভিয়ারাল সঙ্গে আছে, অপশান সি তার সঠিক উত্তর। এরকম বাকি প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আপনারা অলরেডি যেহেতু আমরা আগে আলোচনা করলাম সেখান থেকে আপনারা বুঝতে পারবেন কিন্তু। হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন আপনাদের মনে হতে পারে যে এই জিনিসগুলো তো আমরা পড়ছি না, সেটা আপনাকে বুঝতে হবে। যেমন দেখুন এখানে বলা হচ্ছে যে টিক দ্য ডিমোটিভেটার ইন দ্য লিস্ট। ডিমোটিভেটার মানে কি? আমরা অলরেডি মোটিভেশন নিয়ে আলোচনা করলাম, ইন্টারনাল মোটিভেশন এবং এক্সটার্নাল মোটিভেশন। এখানে বলা হচ্ছে ডিমোটিভেটারটা আপনি ওখানে চিহ্নিত করুন। লার্নার্স আর গিভেন ইন্ডিভিজুয়াল সাপোর্ট, লার্নার যারা আছেন যারা শিক্ষায় তারাকে আমরা মানে ব্যক্তিগতভাবে তারা সাপোর্ট করবো। যদি আমরা সাপোর্ট করি তখন তার মধ্যে যদি কোনো কাজে সহায়তা করি তখন সেটা তো নিশ্চয়ই ডিমোটিভেট করে না, তারা তারা উদ্দীপনা করে। কোনো কাজ যখন কেউ করছে তাকে যদি বলা হয় সাপোর্ট করা হয়, সে দেখবেন সেই কাজটাতে একটা প্রশ্ন পায় কিন্তু। লার্নার গেটস টাইমলি ফিডব্যাক ফ্রম টেস্ট, অর্থাৎ যখন বারবার টেস্ট হবে সেখান থেকে সে তাকে যখন ফিডব্যাক দেওয়া হবে যে সে কেমন করছে না করছে, সেটা তো সে কিন্তু উদ্বুদ্ধ হবে, তার মধ্যে সেটাও মোটিভেশন কাজ করবে, এটা তো ডিমোটিভেটার নয়। লার্নিং টাস্ক আর মিনিংফুল, অর্থাৎ যে টাস্কটা তাকে দেওয়া হবে শিক্ষণের জন্য, যে টাস্কটা দেওয়া হবে সেটা অবশ্যই কিন্তু মিনিংফুল যদি হয়, তাহলে আমাদের সেই কাজটা কিন্তু অর্থাৎ অর্থবোধ বা বোধগম্য আমাদের মধ্যে আসে, তাহলে আমরা জিনিস সম্পর্কে আমরা কাজটা করতে পারবো ঠিকঠাকভাবে, এটা আমাদের ডিমোটিভেটেড কাজ করবে না। প্যাসিভ লার্নিং টাস্ক উইথ লিটিল লার্নার্স ইনভলভমেন্ট, অর্থাৎ একটা নিষ্ক্রিয় কোনো শিখন একটা তাকে সক্রিয়তা দানকারী বা টাস্ক দেওয়া হবে যেখানে কিন্তু লার্নারের কিন্তু কোনো সক্রিয়তা ইনভলভমেন্ট থাকবে না। যদি লার্নারের যদি ইনভলভমেন্ট না থাকে তাহলে সে কি জিনিস সম্পর্কে শিখতে পারবে কি? তাহলে সেটা তাকে মোটিভেশন দেবে কি? দেবে না। তাই এটাই ডিমোটিভেটার। এখানে ডিমোটিভেটার কোনটা হবে না? প্যাসিভ লার্নিং টাস্ক উইথ লিটিল লার্নার্স ইনভলভমেন্ট। যদি শিক্ষার্থীর সাথে কোনো অংশগ্রহণই না থাকে তাহলে সেই জিনিসের সম্পর্কে তার প্রেরণা আসবে কী করে? জিনিসটা ক্লিয়ার, বুঝতে পারছেন তো? এরপর নিচে এইভাবে ঠিক কিছুগুলো এমসিকিউ আমরা আলোচনা করছি এখানে যেটা পড়লাম সেটা থেকে। তো এগুলো আপনারা দেখুন, যেমন এখানে বলা হয়েছে যে ইন ল্যাঙ্গুয়েজ টিচিং 5 নম্বর প্রশ্নটা দেখুন। ইন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাকুইজিশন অর্থাৎ আয়ত্তীকরণ ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ কিসের সঙ্গে থাকবে? অ্যাকুইজিশনটা কার সঙ্গে থাকে? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ নাকি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? অবশ্যই অ্যাকুইজিশন আমাদের মাতৃভাষা বা মাদার টাং বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের সঙ্গে থাকে, তাই অপশান এ সঠিক উত্তর। ক্লিয়ার? এভাবে প্রতিটি জিনিসই আমরা এখানে আলোচনা করছি পরপর আপনাদের। যেমন প্যাডাগোজি ইজ রিলেটেড টু টিচিং অফ কি না? প্যাডাগোজি মানে হচ্ছে শিক্ষণবিদ্যা, এটা কিসের সঙ্গে থাকে না? প্যাডাগোজি আমরা বাচ্চাদের শিশুদের অর্থাৎ রিলেটেড টু দ্য টিচিং অফ চিলড্রেন। কিন্তু অ্যান্ড্রাগোগি যদি বলা হয়, অ্যান্ড্রাগোগি হবে অ্যাডাল্টের সঙ্গে, কিন্তু যারা প্রাপ্তবয়স্ক তাদের শিক্ষণের সঙ্গে সম্পর্কিত যে বিষয় তাকে হয় অ্যান্ড্রাগোজি, তখন তাকে আমরা বলবো অ্যাডাল্ট। এরকম কিছুগুলো জিনিস আপনি পাবেন অলরেডি নাকি? যেমন দেখুন 15 নম্বর প্রশ্নটা দেখুন। 15 নম্বর প্রশ্ন আমাদের কী বলেছে? ইনেটনেস হাইপোথিসিসটা প্রোপাউন্ডেড বাই কে? ইনেটনেস হাইপোথিসিসটা কে চালু করেছেন? নোয়াম চমস্কি। আমরা আজকেই তো পড়লাম যে নোয়াম চমস্কি এটা আমাদের মানে সূচনা করেছেন নাকি? তাই অপশন এইচ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছেন জিনিসটা? ক্লিয়ার? তাহলে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ইংরেজি প্যাডাগোজির ক্লাস। আপনারা আমাদের সঙ্গে এইভাবেই থাকুন। এরপর আমরা ম্যাথামেটিক্স বা এরপর আমরা আমাদের পরবর্তী যে কোন ক্লাসটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা নিয়ে আপনাদেরকে আমরা ডিটেলসে জানাচ্ছি কিন্তু। ওকে, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, প্রচুর পরিমাণে পড়াশোনা করবেন, এইভাবে আমাদের পাশে থাকুন। আমরা 2022-এ যেমন অনেক বহু 1218 জনকে আমরা 2022 সালে 1218 জনকে আমরা টেট কোয়ালিফাই করতে সাহায্য করেছি। এটা আমাদের কোচিং থেকে আমরা 1218 জন আমাদের মানে কোয়ালিফাই করেছে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা অলরেডি কমেন্ট পড়েছেন, সেখানেও অনেকেই হেল্প পেয়েছেন কিন্তু। ওকে, যারা অনেকেই এমনও আছেন যে হয়তো 1 নম্বর বা 2 নম্বরের জন্য হয়তো ক্র্যাক করতে পারেননি, তারাও এবারে আমাদের এখানে ইনভলভমেন্ট আছেন অলরেডি আমাদের কোচিংয়ের সঙ্গে। তো আপনারা কিন্তু নিজের পড়াশোনাটা চালিয়ে যান। গতবার 2 মাস সময় ছিল, এবারে কিন্তু সময়টা বেশি আছে। আমরা এবারে কিন্তু শিওরলি ক্র্যাক করবোই সবাই মিলে। ওকে, এই কথা বলে আজকের ক্লাসটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা, বাবাই, থ্যাংক ইউ।